একজন নারীর পরিচয় কি কেবল তার মাতৃত্ব দিয়ে নির্ধারিত হয়? বিয়ের পর একজন স্ত্রীর ভালোবাসা, সম্মান আর অধিকার কি কেবল এই একটি বিষয়ের উপর নির্ভর করে যে সে সন্তান জন্ম দিতে পারবে কিনা? আমাদের সমাজ অনেক সময়ই এই নিষ্ঠুর প্রশ্নগুলোর মুখোমুখি দাঁড় করিয়ে দেয় একজন নারীকে। যদি কোনো নারীকে বন্ধ্যা অপবাদ দিয়ে তার নিজের সাজানো সংসার থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়, তখন কি তার পৃথিবী চিরতরে শেষ হয়ে যায়? নাকি অপমানের সেই ছাই থেকেই জন্ম নেয় নতুন এক আগুনের শিখা, যা একদিন সেই সমাজকেই তার আসল রূপটা আয়নায় দেখিয়ে ছাড়ে? আজকের গল্পটি এমনই এক অদম্য নারীর, যাকে তার স্বামী দ্বিতীয় বিয়ের নেশায় আর সন্তানের লোভে ছুঁড়ে ফেলেছিল। কিন্তু নিয়তিরই এমন এক অদ্ভুত খেলা, দীর্ঘ ৯ বছর পর যখন সেই অহংকারী স্বামী মৃত্যু আর অসহায়তার মাঝে ধুঁকতে ধুঁকতে এক দামি হাসপাতালে পৌঁছল, তখন তার জীবনের সুতো এসে পড়েছিল সেই পরিত্যক্ত স্ত্রীরই হাতে। সন্ধ্যা ঘনিয়ে আসছিল। আকাশের বুকে তখন হালকা লালচে রঙের আভা ছড়িয়েছিল। শহরের ঠিক মাঝখানে থাকা পুরনো সেই বাড়িটার বারান্দায় রাখা তুলসী গাছে সন্ধ্যার বাতাস লাগছিল, আর নিচের গলিতে বাচ্চালা হইচই করে খেলছিল। বাড়িটি বাইরে থেকে দেখতে অত্যন্ত সাধারণ ছিল, কিন্তু ভেতর থেকে তা ছিল অনেকগুলো ভাঙা সম্পর্ক, অপূর্ণ আশা আর চাপা কষ্টের এক দম বন্ধ করা কারাগার। সেই বাড়িরই রান্নাঘরে দাঁড়িয়ে কাজ করছিল তানিয়া। বয়স ২৮-এর কাছাকাছি। চেহারা খুব একটা রূপসী না হলেও এতটাই স্নিগ্ধ আর শান্ত ছিল যে যে কেউ দ্বিতীয়বার ফিরে তাকাতে বাধ্য হতো। চোখগুলো গভীর ছিল, কিন্তু তাতে এক ধরনের রাজ্যের ক্লান্তি নেমে আসছিল। কপালে হালকা ঘাম জমেছিল, কারণ সে রান্নাঘরে একসাথে ৩টে কাজ সামলাচ্ছিল। গ্যাসে চা বসানো ছিল, ডালে ফোড়ন দেওয়া হচ্ছিল, আর গ্যাসের কাছে দাঁড়িয়েই সে মাঝে মাঝে উৎকণ্ঠা নিয়ে উঠানের দিকেও তাকাচ্ছিল যে শাশুড়ি রহিমা খাতুন আবার কোনো কারণে ডাক দিল কিনা। তার বিয়ের ঠিক ৭ বছর হয়ে গিয়েছিল। যখন সে প্রথমেই বাড়িতে এসেছিল, তখন তার মনে অনেক ছোট ছোট রঙিন স্বপ্ন ছিল। স্বামীর সাথে দারুণ বন্ধুত্ব হবে, নিজের একটা সুন্দর পরিবার হবে। একদিন এই উঠানে তাদের নিজেদের বাচ্চারা খেলে বেড়াবে। সে পরম মমতায় সেই বাচ্চাদের ছোট ছোট কাপড় রোদে শুকোতে দেবে। উৎসবের দিনগুলোতে পুরো বাড়ি হাসিতে মেতে উঠবে। সে কি আর জানত যে কিছু বাড়িতে সম্পর্ক কখনো ফুল হয়ে ফোটে না, বরং ধীরে ধীরে শুকিয়ে যায়, আর সবার আগে শুকিয়ে যায় একজন নারীর মুখের হাসিটুকু। তার স্বামীর রাহাত শুরুতে একেবারেই খারাপ ছিল না, বরং বিয়ের প্রথম ২ বছর তানিয়ার মনে হয়েছিল যে সে পৃথিবীর অন্যতম সেরা জীবনসঙ্গী পেয়েছে। রাহাত একটি প্রাইভেট ওষুধ কোম্পানিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করত। খুব সুন্দর করে কথা বলত। বাইরে থেকে ফেরার সময় প্রায়ই মিষ্টি নিয়ে আসত। কখনো সিনেমা দেখাতে নিয়ে যেত, কখনো আবার আবেগে জড়িয়ে ধরে বলতো, তানিয়া, তুমি আছো বলেই তো এই বাড়িটাকে বাড়ি মনে হয়। তানিয়া সেই মিষ্টি কথাগুলোকে ধ্রুব সত্য বলে মেনে নিয়েছিল। সে নিজের জীবনের সবকিছু এই সম্পর্কে উজাড় করে দিয়েছিল। শাশুড়ির সেবা, স্বামীর যত্ন, বাড়ির সমস্ত দায়িত্ব, সবকিছু সে নিজের মন থেকে হাসি মুখে পালন করেছিল। তানিয়ার মা ছোটবেলাতেই মারা গিয়েছিলেন, তাই এই শ্বশুরবাড়িতেই সে নিজের একান্ত আপনজন খুঁজত। তার মনে হয়েছিল হয়তো এখানেই সে সেই মমতাময়ী মাকে পেয়ে যাবে, যার শীতল ছায়া সে বছরের পর বছর ধরে খুঁজে বেড়াচ্ছে। কিন্তু বিয়ের ৩য় বছর পেরোনোর পর থেকেই সব কিছু বদলাতে শুরু করল। প্রতি মাসে যখন সন্তান হওয়ার আশা ভেঙে যেত, বাড়ির পরিবেশটা অস্বাভাবিক ভারী হয়ে উঠত। প্রথমে শুরু হলো হালকা ইশারা আর কানাঘুষো, তারপর সরাসরি খোঁটা দেওয়া, তারপর ডাক্তার, তারপর নানা রকম ওষুধ আর একের পর এক টেস্টের রিপোর্ট। আর সবশেষে তার নামের পাশে জুড়ে দেওয়া হলো একটি নিষ্ঠুর শব্দ, বন্ধ্যা। এই শব্দটি তানিয়ার ওপর কোনো সাধারণ পাথরের মতো নয়, বরং প্রতিদিন খসে পড়া ইঁটের মতো সজোরে আঘাত করত। ধীরে ধীরে তার সোজা কোমর, তার সরল মন, তার সমস্ত সাহস সব কিছু নুয়ে পড়তে লাগল। শাশুড়ি রহিমা খাতুন একদিন পরপরই বাইরের যে কারোর সামনে কথাটা তুলে বসত। তিনি বলতেন,
আমাদের কপালটাই পোড়া ছিল। একটাই মাত্র ছেলে, তার ভাগ্যেও একটু সুখ লেখা জুটল না। পাড়ার মহিলারা বাড়িতে আসত আর চরম মিষ্টি সুরে বিষ ঢেলে জিজ্ঞেস করত, কি গো, এখনো কোনো সুখবর নেই? কেউ কেউ তো সরাসরি তানিয়ার পেটে হাত রেখে দিত আর তাচ্ছিল্যের হাসি হেসে চলে যেত। তানিয়া সবার সামনে কোনো মতে একটু হাসত ঠিকই, কিন্তু নিজের ঘরে গেলেই তার গলা কান্নায় বুঝে আসত। স্বামী রাহাত শুরুতে তার পাশেই থাকত। সে বলত, মানুষ বলছে তো বলতে দাও, কান দিও না। কিন্তু ধীরে ধীরে সেই ভালোবাসার মানুষটাই পুরোপুরি বদলে গেল। সে রিপোর্টের দোহাই দিয়ে তানিয়াকে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে পাগলের মতো ঘোরাল, হাজারো টেস্ট করাল, রাশি রাশি ওষুধ এনে খাওয়াল, বাড়িতে নানা রকম পূজাপাঠ করাল, এমনকি এক ভণ্ড বাবার কাছেও নিয়ে গেল। তারপর একদিন যখন একজন ডাক্তার পরিষ্কারভাবে বলল যে সন্তান না হওয়ার সমস্যা দুজনের যে কোনো একজনেরই হতে পারে, তখন রাহাত পরদিন সকালেই সেই ডাক্তার বদলে ফেলল। তানিয়া অনেকবার তাকে অনুরোধ করে বলেছিল, একবার তুমিও তোমার একটা পরীক্ষা করিয়ে নাও না। কথা শুনতেই রাহাতের চেহারার রাগে লাল হয়ে যেত। সে চিৎকার করে বলত, আমার মধ্যে কি সমস্যা আছে? পুরো পৃথিবী কি এখন আমার পুরুষত্বের উপর প্রশ্ন তুলবে নাকি? কোনো ঘাটতি যদি থেকে থাকে তবে সেটা তোমার মধ্যেই আছে। আর কথাটা সেখানেই চূড়ান্তভাবে শেষ হয়ে যেত। তানিয়ার কাছে নিজের সপক্ষে কথা বলার জায়গা ক্রমশ কমে আসছিল। সে খুব ভালো করেই বুঝতে পারছিল যে এই বাড়িতে তার মতামতের সুযোগ চিরতরে ফুরিয়ে আসছে। বিয়ের ৫ম বছরের পর পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিল। রাহাত প্রতিদিন দেরিতে বাড়ি ফিরতে লাগল। ফোনে কারো সাথে হাসি মুখে কথা বলত, কখনো সবার থেকে লুকিয়ে, কখনো ছাদে গিয়ে, আমার কখনো ঘরের বাইরে গিয়ে। তানিয়া জিজ্ঞেস করলে বিরক্ত হয়ে বলত, কাজের প্রচণ্ড চাপ আছে। তানিয়া কথাটা দীর্ঘশ্বাস ফেলে এড়িয়ে যেত, কিন্তু একজন স্ত্রীর হৃদয়ে প্রতারণার শব্দ খুব দ্রুত শুনতে পায়। তার মনে হতে লাগল যে তার এবং রাহাতের মাঝে এখন শুধু একটা দূরত্বের দেওয়ালই নয়, তৃতীয় কোনো ব্যক্তির ছায়াও স্পষ্ট উপস্থিত আছে। এক রাতে অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পর রাহাত যখন বাড়ি ফিরল, তখন তার পোশাকে সম্পূর্ণ নতুন কোনো পারফিউমের উগ্র গন্ধ ভাসছিল। সে খুব ফুরফুরে মেজাজে ছিল, যেন তার বুক থেকে কোনো বিশাল বোঝা নেমে গেছে। তানিয়া বুকের ভেতর সাহস সঞ্চার করে জিজ্ঞেস করল, আজ সত্যি করে বলো, তোমার জীবনে অন্য কেউ এসেছে কিনা? রাহাত প্রথমে তাচ্ছিল্য করে হেসে কথাটা উড়িয়ে দেওয়ার চেষ্টা করল, তারপর রেগে গিয়ে বলল, যদি থেকেও থাকে তাতে তোমার কি সমস্যা? কথা শুনে তানিয়া যেন ভেতর থেকে থরথর করে কেঁপে উঠল। সে ধীর কিন্তু কান্না ভেজা গলায় বলল, আমি তোমার বিবাহিত স্ত্রী। আমার এই সত্যিটা জানার অধিকার আছে। রাহাত নিষ্ঠুরভাবে বলল, অধিকার তখন থাকে যখন কোনো স্ত্রী এই বাড়িকে বংশধর দিতে পারে। সারাদিন শুধু রুটি বানিয়ে দিলে কেউ কারো স্ত্রী হয়ে যায় না। সেই অভিশপ্ত রাতে প্রথমবারের মতো তানিয়া বুক ফাটিয়ে মন খুলে কাঁদল। সে বারান্দার এক অন্ধকার কোণায় গুটিসুটি মেরে বসে রইল। মেঝেতে চাঁদের স্নিগ্ধ আলো এসে পড়ছিল, আর তার চোখের উষ্ণ জল তার হাতের ওপর অঝরে পড়ছিল। সকালে শাশুড়ি লহিমা খাতুন তাকে কাঁদতে দেখে সান্ত্বনা দেওয়ার বদলে তীক্ষ্ণ গলায় বলল, নিজের মধ্যে কোনো ঘাটতি থাকলে সেটা ওপরবালার কাছে গিয়ে জিজ্ঞেস করো, আমাদের কাছে নয়। তানিয়ার কাছে আর বলার মতো কোনো শব্দ অবশিষ্ট ছিল না। গল্পটি এ পর্যন্ত যথেষ্ট বেদনাদায়ক ছিল, কিন্তু আসল নির্মম আঘাত এখনও বাকি ছিল। একদিন তপ্ত দুপুরে যখন তানিয়া রান্নাঘরে কাজ করছিল, তখন উঠানে একটা দামি গাড়ি এসে থামল। বাড়িতে ৩ জন মানুষ প্রবেশ করল, একজন মধ্যবয়স্ক লোক, তার স্ত্রী এবং তাদের সাথে এক সুদর্শনা যুবতী মেয়ে। শাশুড়ি রহিমা খাতুন তড়িঘড়ি করে নিজের আঁচল ঠিক করে নিল, আলমারি থেকে দামি মিষ্টি বের করল এবং তাদেরকে বসার ঘরে পরম আদরে বসাল। তানিয়ার মনে হলো হয়তো এরা কোনো দূরের আত্মীয় হবে। সে সবার জন্য চা বানাল এবং ট্রে হাতে নিয়ে ঘরের দিকে এগিয়ে গেল। যেই সে চা টেবিলের ওপর রাখল, সে অনুভব করল যে সবার নজর তার ওপর নেই, বরং তাকে পেরিয়ে অন্য কিছু বা অন্য কাউকে দেখছে। সে কাজ শেষ করে বাইরে যেতে নিলে শাশুড়ি তাকে আটকে দিল। বসো তানিয়া, তোমাকেও কথাটা মন দিয়ে শুনতে হবে। রাহাত সামনের চেয়ারে চুপচাপ বসেছিল। সে তানিয়ার সাথে চোখ মেলাচ্ছিল না। মেয়েটির নাম বলা হল রিয়া। সে একটি ব্যাংকে চাকরি করত। বেশ সুন্দরী ছিল, আধুনিক দামি পোশাক পরা ছিল এবং তার চেহারায় সংকোচের লেশমাত্র ছিল না, বরং অহংকার ও আত্মবিশ্বাস অনেক বেশি ছিল। তার বাবা মা কথা ঘুরিয়ে ঠিক সেখানেই আনল যেখানে আনার কথা ছিল।
আমাদের এখানে তো খুব পরিষ্কার কথাই হয়। মেয়ের বয়স তো আর বসে নেই, যদি সম্পর্ক করতে হয় তবে তাড়াতাড়ি চূড়ান্ত করে জানান। শাশুড়ি রহিমা খাতুন গদগদ হয়ে বললেন, সংসার তো পাতা হয়েই যাবে বঞ্জি, শুধু ওই আগের জনের ওপর থেকে আমাদের মন পুরোপুরি উঠে গেছে। তানিয়ার নিঃশ্বাস যেন গলার কাছে আটকে গেল। সে অবাক দৃষ্টিতে রাহাতের থেকে তাকাল। সে তখনও পাথরের মতো চুপ করে বসেছিল। তানিয়া কাঁপা কাঁপা অসহায় গলায় বলল, এসব কি হচ্ছে? যা হওয়ার কথা অনেক আগেই হওয়া উচিত ছিল। রহিমা খাতুন কঠিন গলায় বলল, এই বাড়ির একজন উত্তরাধিকারী চাই, তাই আমাদের ছেলের দ্বিতীয় বিয়ে হবে। আর তুমি যতদিন চাও এই বাড়িতে থাকতে পারো, তবে নিজের মর্যাদাটা বুঝে থাকবে। রাহাত মুখ খুলে বলল, আমি খুব ক্লান্ত হয়ে গেছি তানিয়া, আমি সারা জীবন এভাবে নিঃসন্তান হয়ে থাকতে পারব না, আমার নিজের একটা সন্তান চাই। তানিয়া অবিশ্বাসে সুরে বলল, তাহলে এই ৭ বছরের সম্পর্ক তোমার কাছে এতটাই ঠুনকো ছিল? কথা হালকা বা ভারীর নয়, শুধু প্রয়োজনের। রাহাত বলল, আমার একটা পরিবার চাই। তানিয়া কেঁদে বলল, আমি কি তোমার পরিবার নই? তুমি আমাকে অসম্পূর্ণ পরিবার মনে করো? সেই দিন তানিয়া কোনো মতে নিজেকে সামলে নিল। মেহমানরা চা মিষ্টি খেয়ে চলে গেল। বাড়ির চারপাশের দেওয়ালগুলো যেন তানিয়াকে নিয়ে নীরব উপহাস করছিল। সে নিজের ঘরে গেল এবং পুরনো সিন্দুক খুলে তার বিয়ের সাধের লাল শাড়িটা বের করল। তার আঙুলগুলো থরথর করে কাঁপছিল। সে শাড়িটা পরম মমতায় নিজের গালে ছোঁয়াল এবং অনেকক্ষণ চুপচাপ বসে রইল। তার সেই পুরনো দিনগুলোর কথা মনে পড়ল, যখন রাহাত তার হাত শক্ত করে ধরে প্রতিশ্রুতি দিয়েছিল সারা জীবন সে তার সাথেই থাকবে। তার মনে হল যেন কেউ ধারালো নখ দিয়ে তার আত্মাকে আঁচড়ে রক্ত বের করে দিচ্ছে। পরের কয়েক সপ্তাহে পুরো বাড়িটা প্রকাশ্যে তার শত্রুতে পরিণত হল। শাশুড়ি রহিমা খাতুন সকাল থেকে সন্ধে পর্যন্ত শুধু দ্বিতীয় বিয়ের কথাই আলোচনা করত। রাহাত কোনো রাগঢাক না করেই মন খুলে ফোনে রিয়ার সাথে কথা বলতে শুরু করল। তানিয়ার ভাগে এখন শুধু পড়ে রইল হাড় ভাঙা কাজ, নিত্য নতুন খোঁটা আর দম বন্ধ করা নিস্তব্ধতা। একদিন সে আবার নিজের অধিকার নিয়ে কথা বলার সাহস করল। সে বলল, যদি সমস্যা আমার ভেতরেই থেকে থাকে তবে আমার চিকিৎসার সিদ্ধান্ত আমরা দুজনে মিলেই নেব, চাইলে একটা বাচ্চাও তো দত্তক নেওয়া যেতে পারে। রাহাত তাচ্ছিল্য করে হেসে ফেলল, তারপর বলল, আমি অন্য কারো রক্তকে নিজের নাম দিয়ে পালতে পারব না, আর তোমার পরীক্ষার কথা যদি বলো, তুমি ওই ফালতু স্বপ্ন দেখা বন্ধ করো। তানিয়ার প্রথমবারের মতো মনে হল যে এই স্বার্থপর লোকটি তাকে কখনোই ভালোবাসত না। সে তাকে কেবল ততদিন চেয়েছিল যতদিন সে তার কল্পনার ছাঁচে মানানসই ও ব্যবহারযোগ্য ছিল। এই নির্মম উপলব্ধিটা একজন মানুষকে সবচেয়ে বেশি কষ্ট দেয়, যে মানুষটিকে সে নিজের ঘর বলে মনে করে সে আসলে একটা অস্থায়ী ভাড়ার ঘরেরও যোগ্য বেরোয় না। ১ মাস পর দ্বিতীয় বিয়ের তারিখও চূড়ান্ত হয়ে গেল। তানিয়াকে জানানোর প্রয়োজনও কেউ বোধ করল না। তাকে শুধু এতটুকু অবজ্ঞা করে বলা হল যে অনেক আত্মীয় স্বজন আসবে, সে যেন ঠিকমতো আড়ালে থাকে। বিয়ে বাড়ি থেকে নয়, বরং সমাজের চোখে সম্মান বজায় রাখতে কাছের একটা দামি ব্যাঙ্কুয়েট হল থেকে হওয়ার কথা। বাইরের লোকেদের কাছে মিথ্যা বলা হলো যে প্রথম স্ত্রীর শরীর খুব খারাপ থাকে, আর সম্পূর্ণ তার সম্মতিতাই এই দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মিথ্যা যখন সামাজিক সম্মানের পবিত্র চাদর জড়িয়ে নেয়, তখন তা সমাজের জন্য সবচেয়ে বিপজ্জনক হয়ে ওঠে। বিয়ের মাত্র ২ দিন আগে তানিয়া শেষবারের মতো রাহাতের সাথে একা কথা বলার আপ্রাণ চেষ্টা করল। সে হাত জোর করে নয়, বরং সমানে সমানে দাঁড়িয়ে সোজা চোখে তাকিয়ে জিজ্ঞেস করল, একবার শুধু সত্যি করে বলো, তুমি কি জীবনে কখনো আমাকে একটুও ভালোবেসেছিলে? রাহাত নির্বিকার ভঙ্গিতে বলল, হয়তো বেসেছিলাম, কিন্তু এখন এই সব পুরনো ফালতু অনুভূতির জন্য আমার কাছে কোনো সময় নেই, জীবন বাস্তবতায় চলে। তানিয়া বলল, আর আমি, আমার কি হবে? রাহাত জানালো, বাপের বাড়ি চলে যেও বা যেখানে খুশি মন চায় যাও, আমি তোমাকে সারা জীবন আটকে রাখার কোনো চুক্তি নেইনি। তানিয়ার বাপের বাড়ি বলে মজবুত বা নিরাপদ কোনো জায়গাই পৃথিবীতে ছিল না। অর্থাৎ তানিয়ার জন্য রাস্তার হিসেব পরিষ্কার ছিল, হয় চরম অপমান সহ্য করে ওই বাড়িতেই একটা কুকুরের মতো পড়ে থাকতে হবে, নয়তো চিরতরে বেরিয়ে যেতে হবে। সে সারা রাত জেগে কাটাল। সকালে উঠে সে নিজের কিছু কাপড় গুছিয়ে নিল। শাশুড়ি রহিমা খাতুন পরিষ্কার বলে দিল, এই সব কিছু এই বাড়ির সম্পত্তি, তুমি এখান থেকে একটা সুতোও নিয়ে যেতে পারবে না।
তানিয়া প্রতিবাদ করতে গেলে শাশুড়ি তার হাত সজোরে ঝটকা মেরে সরিয়ে দিল। রাহাত ঠিক সেখানেই দাঁড়িয়ে সব দেখল, যেন এসব তার কোনো ব্যাপারই নয়। তারপর সেই চরম মুহূর্তটি উপস্থিত হল, যা তানিয়ার জীবনকে দুটি সম্পূর্ণ ভিন্ন ভাগে ভাগ করে দিল। এক ভাগ যেখানে সে কারোর বিবাহিত স্ত্রী ছিল, এবং দ্বিতীয় ভাগ যেখানে তাকে নিজের পায়ে দাঁড়িয়ে একটা নতুন পরিচয় তৈরি করতে হতো। সন্ধ্যায় রিয়ার মেহেদির অনুষ্ঠান চলছিল। বাড়িতে চকধাজানো আলো লাগানো হয়ে গিয়েছিল। তানিয়া কোনো একটা কাজে রান্নাঘর থেকে বের হতেই শাশুড়ি রহিমা খাতুন সবার সামনে চিৎকার করে বলল, এখন এই অপয়া মহিলার এখানে কি কাজ? রাহাত, একে এক্ষুনি বোঝাও। তানিয়া কাঁদো কাঁদো গলায় বলল, এই বাড়িতে আমারও অধিকার আছে। জীবনের 7টা বছর দিয়েছি আমি, এই বাড়ি নিজের হাতে সামলেছি। রহিমা খাতুন চেঁচিয়ে বলল, ধাক্কা মেরে ঘাড় ধরে বের করে দাও ওকে, এখন সে পুরোপুরি অপয়া হয়ে গেছে। রাহাত সত্যি সত্যিই তাকে টানতে টানতে সদর দরজা পর্যন্ত ধাক্কা দিল। দরজার ফ্রেমে লেগে তার হাতের চুড়ি ভেঙে চুরমার হয়ে গেল। শাড়ির আঁচল টান খেয়ে ছিঁড়ে গেল এবং পরের মুহূর্তেই সে বাড়ির বাইরে রাস্তায় ছিটকে পড়ল। পেছন থেকে সশব্দে দরজা বন্ধ হয়ে গেল। গলিতে দাঁড়িয়ে থাকা দুটো ছোট বাচ্চা অবাক হয়ে এসব দেখছিল। সামনের ছাদে দাঁড়িয়ে থাকা এক মহিলা পুরো ঘটনাটা দেখল, তারপর ঝামেলা এড়াতে চুপচাপ ভেতরে চলে গেল। সমাজ প্রায়ই মানুষের কষ্ট দেখে, কিন্তু অন্যায়ের সাক্ষী হওয়া থেকে সযত্নে বেঁচে যায়। তানিয়া রাতের রাস্তায় একা দাঁড়িয়েছিল, তার 2 হাত শূন্য আর চোখ একদম শুকনো। হয়তো চোখের জলও সেই চরম অপমানে ভয় পেয়ে শুকিয়ে গিয়েছিল। কিছুক্ষণ সে শূন্য দৃষ্টিতে বন্ধ দরজার দিকে তাকিয়ে রইল। মনে একটা ক্ষীণ আশা ছিল, হয়তো কেউ তাকে ডাকবে, কিন্তু না, কিছুই হল না। ভেতর থেকে মেহেদির উৎসবের ঢোলকের আনন্দমুখর শব্দ ভেসে আসতে লাগল। সেই রাতে সে তার জীবনের প্রথমবারের মতো রাস্তায় রাত কাটাল। বাসস্ট্যান্ডের একটা ঠান্ডা লোহার বেঞ্চে মাথার নিচে নিজের ছোট্ট ব্যাগটা রেখে রাত পার করার চেষ্টা করল। রাতটা তার কাছে 1 শতাব্দীর মতো দীর্ঘ ছিল। মশার কামড় ছিল, মানুষের ভয় ছিল, পেটে প্রচণ্ড খিদে ছিল, আর তার চেয়েও বেশি ছিল বুকের ভেতরে জ্বলতে থাকা এক সীমাহীন শূন্যতা। সে বারবার শুধু ভাবতে লাগল, আমার ঘাটতি কি এতটাই বড় ছিল যে আমাকে একটা মানুষও মনে করা হল না? গর্ভ যদি খালি থাকে, তবে কি একজন নারীর হৃদয়ের দামও চিরতরে শেষ হয়ে যায়? মাঝরাতে হঠাৎ মুষলধারে বৃষ্টি শুরু হল। সে বেঞ্চের নিচে গুটিসুটি মেরে আশ্রয় নিল। তার শরীরের কাপড় পুরোপুরি ভিজে গেল, প্রচণ্ড ঠান্ডা লাগতে লাগল, কিন্তু সে সেখান থেকে উঠল না। যেন তার বুকের ভেতরে চলতে থাকা বরফ শীতল ঠান্ডা বাইরের বৃষ্টির ঠান্ডার চেয়েও অনেক বেশি শক্তিশালী। সকালে সে কাঁপতে কাঁপতে একটা মন্দিরের বাইরে পৌঁছল। ঠিক তখনই সেখানে এক বয়স্কা মহিলাই তাকে প্রথম দেখলেন। তিনি ছিলেন আয়েশা বেগম। তিনি কাছে এসে জিজ্ঞেস করলেন, মেয়ে, তুমি কি সারা রাত ঘুমাওনি নাকি? তানিয়া কিছু একটা বলতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজই বেরোল না। আয়েশা বেগম তাকে পরম স্নেহে নিজের সাথে পাশের বাড়িতে নিয়ে গেলেন। সেখানে কিছুক্ষণ পর এক ভদ্রলোক বাইরে থেকে ভেতরে এলেন। ইনি ছিলেন ডাক্তার শফিকুর রহমান। তার এবং আয়েশা বেগমের নিজেদের কোনো সন্তান ছিল না। তারা সারা জীবন হাসপাতালের রোগীদের মাঝেই কাজ করে কাটিয়েছিলেন। তানিয়া প্রথমে খুব সংকোচ বোধ করছিল, কিন্তু যখন আয়েশা বেগম তাকে কিছু না জিজ্ঞেস করেই তার সামনে এক বাটি গরম ডালিয়া রাখলেন এবং মাথায় হাত বুলিয়ে বললেন, আগে পেট ভরে খেয়ে নাও, তারপর যত খুশি কেঁদো। তখন তার জমানো কান্না বাঁধ ভেঙে পড়ল। সে ফুপিয়ে ফুপিয়ে অনেকক্ষণ ধরে কাঁদতে লাগল। সেদিন সে প্রথমবারের মতো কোনো অচেনা মানুষের সামনে নিজের বুকের পুরো কষ্টটা খুলে বলল। বিয়ে, সন্তান না হওয়ার খোঁটা, স্বামীর দ্বিতীয় বিয়ে, ঘাড় ধাক্কা খেয়ে রাস্তায় পড়া, সব কিছু। ডাক্তার রহমান খুব চুপচাপ মন দিয়ে সব শুনতে লাগলেন। মাঝে শুধু এতটুকু জিজ্ঞেস করলেন, তোমার সব মেডিকেল রিপোর্ট কোথায়? তানিয়া ভেজা গলায় বলল, সব ওই বাড়িতেই রয়ে গেছে। ডাক্তার রহমান একটা গভীর দীর্ঘশ্বাস নিলেন এবং বললেন, অর্ধেক সত্য আর অর্ধেক টেস্ট মানুষের জীবনে সবচেয়ে বেশি সংসার ভাঙে। তানিয়াকে তারা দুজনে কিছুদিনের জন্যে নিজেদের বাড়িতেই রেখে দিলেন। চরম বিপদের দিনে কিছুদিনের আশ্রয় অনেক সময় একজন মানুষের পুরো জীবনের মোড় ঘুরিয়ে দেয়। প্রথম সপ্তাহে সে শুধু একটানা ঘুমাতে লাগল,
কাঁদতে লাগল আর জানালার দিকে তাকিয়ে চুপ করে বসে রইল। আয়েশা বেগম তাকে কোনো কাজের জন্যে বাধ্য করতেন না। কখনো পরম আদরে চুলে তেল মাখিয়ে দিতেন, কখনো বলতেন, চলো দুজনে মিলে ছাদে গিয়ে বসি। ডাক্তার রহমান তার সাথে একদম সাধারণ মানুষের মতো কথা বলতেন, যেন সে কোনো ভেঙে পড়া ফালতু বস্তু নয়, বরং একজন সাধারণ ও সম্মানজনক মানুষ। এই সম্মানটুকু তানিয়ার কাছে একদম নতুন লাগছিল। সে অনুভব করল যে এই নিষ্ঠুর পৃথিবীতে এখনও এমন চমৎকার মানুষ আছে যারা কোনো নারীকে কেবল তার গর্ভ দিয়ে নয়, বরং তার মন ও মনুষ্যত্ব দিয়ে চেনে। একদিন ডাক্তার রহমান তানিয়াকে বললেন, আমি তোমাকে আজ একটা জিনিস দেখাতে চাই। তিনি তাকে নিজের পুরনো ক্লিনিকে নিয়ে গেলেন, যা এখন বন্ধ থাকলেও এখনও বেশ ভালো অবস্থাতেই ছিল। সেখানে অনেক মেডিকেল ফাইল, ধুলো পড়া মেশিন আর ডাক্তারি বই ছিল। তিনি বললেন, এখানে আমি জীবনের টানা ৪০ বছর কাজ করে এসেছি। আমি আমার জীবনে হাজারো নারীকে খোঁটা শুনে তিলে তিলে ভাঙতে দেখেছি। অনেক সময় সন্তান না হওয়ার সমস্যা স্বামীর মধ্যেই থাকত, কিন্তু সমাজের চাপে পরীক্ষা শুধু স্ত্রীরই হতো। আবার অনেক সময় দুজনের কারও মধ্যেই কোনো শারীরিক ঘাটতি থাকত না, শুধু একটু সময় বা সঠিক চিকিৎসার প্রয়োজন হতো। কিন্তু আমাদের এই সমাজ সব ব্যথার দায় অবলীলায় নারীর ওপর চাপিয়ে দিয়েছে। তানিয়ার চোখ আবার জলে ভরে এল। সে বলল, যদি এই কথাটা আমার বাড়ির লোকেরা অন্তত একবার বুঝত। ডাক্তার রহমান শান্ত গলায় বললেন, যারা মন থেকে বুঝতে চায় না তাদের কাছে সত্য পুরোপুরি অর্থহীন হয় মেয়ে। পৃথিবী হয়তো তোমাকে একটা বাড়ি থেকে বের করেছে, কিন্তু জীবন থেকে নয়। তুমি চাইলে আজ থেকেই আবার নতুন করে সব কিছু শুরু করতে পারো। তানিয়া হতাশ হয়ে বলল, আমার কাছে আর কি আছে? হাতে কোনো ডিগ্রি নেই, টাকা নেই, নিজের বলতে কোনো ঘর নেই, আর তো বয়সও পেরিয়ে যাচ্ছে। ডাক্তার রহমান তার কাঁধে হাত রেখে বললেন, তোমার কাছে এমন একটা জিনিস আছে যা দুনিয়ার অনেকের কাছেই থাকে না, আর তা হল কষ্ট থেকে পাওয়া গভীর উপলব্ধি। যদি তুমি চাও তবে হাসপাতাল ব্যবস্থাপনার কাজ শিখতে পারো, নার্সিং অ্যাসিস্ট্যান্টের কোর্স করতে পারো, মানুষের জীবনে একটা বড় পরিবর্তন আনতে পারো। প্রথমে তানিয়ার মনে হলো এটা কোনোভাবেই সম্ভব নয়, কিন্তু তারপর সে ভাবল, যে নারী রাস্তায় একলা রাত কাটিয়েছে তার জন্য নতুন এই রাস্তা হয়তো কঠিন হতে পারে, কিন্তু কখনো অসম্ভব নয়। ডাক্তার রহমান নিজের পুরনো পরিচিতদের সাথে ফোনে কথা বললেন। একটি ট্রাস্ট পরিচালিত বড় হাসপাতালে তানিয়ার ট্রেনিংয়ের ব্যবস্থা হয়ে গেল। সকাল ৬টায় বাড়ি থেকে বেরোনো, সারা দিন ধরে ফাইল গোছানো, রোগী দেখা, ওয়ার্ডের ডিউটি, ওষুধ দেওয়া সব কিছু তাকে শিখতে হতো। সন্ধ্যায় শরীর ক্লান্ত হয়ে ফিরে আসত, কিন্তু জীবনের প্রথমবারের মতো তার এই ক্লান্তিতে কোনো অপমানের জ্বালা ছিল না। এতে ছিল নিজের পরিশ্রম, ছিল বেঁচে থাকার একটা মহৎ উদ্দেশ্য। শুরুতে হাসপাতালের মানুষ তাকে একটু ছোট নজরে দেখত। কেউ বলতো, দেখে তো মনে হয় না খুব শিক্ষিত। কিছু রোগী তাকে আয়া বা কাজের মেয়ে মনে করত। কিছু নার্সিং স্টাফ তার সাথে কারণে অকারণে উঁচু গলায় কথা বলত। কিন্তু তানিয়া দাঁত কামড়ে সব কথা শেখার এবং সহ্য করার সিদ্ধান্ত নিয়েছিল। সে অনেক রাত পর্যন্ত হাসপাতালে থাকত, নোটস বানাত, কঠিন মেডিকেল শব্দের উচ্চারণ শিখত, কম্পিউটার চালানো রপ্ত করত, বিলিং শিখত, ওয়ার্ডের ব্যবস্থা কিভাবে চলে তা বুঝত। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সে শিখছিল তা হল রোগীদের কথা মন দিয়ে শোনা, মানুষের কষ্টের স্বর চিনতে শিখছিল। অসহায় মহিলাদের চোখে সে সেই নিস্তব্ধতা চিনতে শিখছিল যা সে নিজে পার করে এসেছিল। কয়েক মাস পর হাসপাতালে এমন একটি চমৎকার ঘটনা ঘটল যা তানিয়ার প্রতি সবার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দিল। একজন গরিব মহিলাকে প্রচণ্ড প্রসব বেদনায় হাসপাতালে আনা হল। রিসেপশনে টাকা নিয়ে তর্ক শুরু হয়ে গেল। চিকিৎসায় দেরি হচ্ছিল, স্টাফরা শুধু নিয়মে আটকে ছিল। তানিয়া অবস্থা বেগতিক দেখে সাথে সাথে ডিউটি ডাক্তারকে ডাকল। মুমূর্ষু মহিলাকে জলদি ভেতরে শিফট করালো এবং নিজের জমানো স্টাইপেন্ডের টাকা দিয়ে বিল জমা করে দিল। সঠিক সময় চিকিৎসার কারণে বাচ্চা ও মা দুজনেই প্রাণে বেঁচে গেল। পরের দিন ডাক্তার রহমান এই কথাটা জানতে পারলেন। তিনি তানিয়াকে জিজ্ঞেস করলেন, তুমি কেন এমন করলে?
তানিয়া দৃঢ় গলায় উত্তর দিল, কারণ মানুষের কষ্ট আর জীবন ফর্ম পূরণের জন্য অপেক্ষা করে না। ডাক্তার রহমান গর্বিত হয়ে বললেন, তুমি শুধু রোগী বাঁচাওনি, তুমি চাইলে পুরো ব্যবস্থা বদলাতে পারবে। এরপর 4 বছর কাটতে খুব একটা দেরি হল না। তানিয়া ট্রেনিং শেষ করার পর হাসপাতাল প্রশাসনে ডিপ্লোমা করল, তারপর হেলথ ম্যানেজমেন্টের ওপর উচ্চতর কোর্স করল। দিনে হাড় ভাঙা কাজ, রাতে পড়াশোনা। আয়েশা বেগম এবং ডাক্তার রহমান তাকে নিজেদের মেয়ের মতো আশ্রয় ও ভালোবাসা দিলেন। তারা কখনো তার অতীতকে মুছে ফেলতে বলেননি, শুধু এতটুকু উপদেশ দিয়েছিলেন যে অতীতটাকে যেন সে নিজের ভবিষ্যতের কালই হতে না দেয়। ধীরে ধীরে তানিয়া তার কাজের গুণে হাসপাতালের সবচেয়ে বিশ্বস্ত স্টাফদের মধ্যে অন্যতম একজন হয়ে উঠল। সে রিসেপশন থেকে শুরু করে জটিল অপারেশন শিডিউল, ইমার্জেন্সি বিভাগের সমন্বয়, রোগী কল্যাণ সবকিছু খুব দক্ষ হাতে সামলাতে লাগল। এই মাঝে এমন এক সত্যি তার সামনে এলো যা তানিয়ার ভেতরে থাকা চাপা ক্ষোভকে এক নতুন দিশা দিল। ডাক্তার রহমান পরিষ্কার ভাষায় তাকে বললেন, স্বামীর সম্পূর্ণ পরীক্ষা ছাড়া তোমাকে বন্ধা বলাটা একটা মারাত্মক মেডিকেল অপরাধের মতো। খুব সম্ভব সমস্যা আকাশের অর্থাৎ রাহাতেরই ছিল, অথবা তোমাদের দুজনের কারোই নয়, বরং পরিস্থিতির ছিল। এ কথা শুনে তানিয়া অনেকক্ষণ পাথরের মতো চুপ করে বসে রইল। তারপর তার ভেতরে কিছু একটা ভেঙে যাওয়ার বদলে সে যেন আরও সোজা হয়ে দাঁড়াল। সে বুঝতে পারল যে কাল্পনিক দোষের বোঝা চাপিয়ে তাকে অমানবিকভাবে বের করা হয়েছিল তা হয়তো সত্যিই ছিল না। তার মনে হল যেন কেউ তার গলা থেকে বহু বছরের চেপে বসা একটা পুরনো ভারী পাথর খুলে দিয়েছে। তার বুকের কষ্টটা চলে যায়নি ঠিকই, কিন্তু তার রূপ পুরোপুরি বদলে গিয়েছিল। এখন তাতে শুধু যন্ত্রণা ছিল না, মাথা উঁচু করে বাঁচার আত্মসম্মানও ছিল। 7ম বছর আসার আগেই তানিয়া হাসপাতালের পরিচালনা টিমের প্রধান অংশ হয়ে উঠেছিল। তানিয়া একটি বিস্তারিত ও যুগান্তকারী প্রস্তাব তৈরি করল। তাতে মহিলাদের জন্য আলাদা একটি স্পেশাল কাউন্সেলিং সেন্টার, গরিব রোগীদের জন্য আলাদা সহায়তা ডেস্ক এবং জরুরি চিকিৎসা আগে কাগজপত্র পরে এর মতো মানবিক নীতি অন্তর্ভুক্ত ছিল। তার এই নিখুঁত প্রস্তাব সবাইকে চমকে দিল। যে মানুষেরা একসময় তাকে নিতান্ত সাধারণ স্টাফ মনে করত, এখন তারা তার বুদ্ধিমত্তার কদর করতে শুরু করল। ওদিকে ডাক্তার রহমান ও আয়েশা দেবীর বয়স অনেক বাড়ছিল। এক রাতে আয়েশা বেগম তানিয়াকে কাছে ডেকে বললেন, মা, আমরা তোমাকেই আমাদের নিজের মেয়ে বলে মেনে নিয়েছি। তানিয়া আবেগ আপ্লুত হয়ে বলল, আমি আপনাদের কাছ থেকে সবকিছু পেয়ে গেছি, আপনারা আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছেন। ডাক্তার রহমান বললেন, জীবনে যে যোগ্য হয় তাকে সম্মানটুকু গ্রহণ করতেও শিখতে হয়। কয়েক বছর পর তারা নিজেদের সমস্ত সম্পত্তি ও পুরনো ক্লিনিকের জমি তানিয়ার সুযোগ্য নেতৃত্বে হস্তান্তর করে দিলেন। তাদের শর্ত একটাই ছিল যে সে এমন একটি হাসপাতাল তৈরি করবে যেখানে কোনো নারীর সম্মান তার গর্ভ দিয়ে মাপা হবে না। 9ম বছরে তাদের সেই স্বপ্ন সত্যি হল। শহরের অন্যতম সেরা ও অভিজাত এলাকায় একটি অত্যাধুনিক হাসপাতাল গড়ে উঠল, যার নাম রাখা হল নিরাময় মাল্টি স্পেশালিটি অ্যান্ড উইমেন্স কেয়ার হাসপাতাল। বাইরে হাসপাতালের উজ্জ্বল নাম ছিল, আর ভেতরে ছিল এক অনন্য মানবিক ব্যবস্থা। রিসেপশনে হাসিমুখের মানুষ, গরিব সহায়তা কেন্দ্র, আর সবার ওপরে প্রশাসনিক ফ্লোরে একটি সুসজ্জিত কেবিন, যার বাইরে রূপালী অক্ষরে লেখা ছিল ডিরেক্টর তানিয়া। তার জন্য এটা কোনো নিছক উপাধি ছিল না, এটা ছিল তার পুনর্জন্মের সিলমোহর। শহরটা আগের চেয়ে বদলে গিয়েছিল, মানুষও বদলে গিয়েছিল, কিন্তু কোথাও না কোথাও তার সেই পুরনো অতীত সেই শহরেরই কোনো এক গলিতে আজও বেঁচে ছিল। আকাশ অর্থাৎ রাহাত রিয়ার সাথে দ্বিতীয় বিয়ে তো মহা ধুমধাম করে নিয়েছিল, কিন্তু তার জীবন তার ভাবনামতো মোটেও চলেনি। তাড়াতাড়ি বড়লোক হওয়ার চক্করে সে ঋণে ডুবে গিয়েছিল। তার জীবনের সবচেয়ে বড় ধাক্কা তখন লাগল যখন জানা গেল যে রিয়াও কোনোদিন মা হতে পারবে না। এখন সেই অভিশপ্ত বাড়ি, যা একসময় তানিয়াকে বের করে দিয়েছিল, এখন নিজেদেরই খোটার আগুনে জ্বলছিল। কিন্তু অবাক করা বিষয় হল, এবার কেউ রাহাতকে একবারও বলল না যে সমস্যা তোমার মধ্যেও থাকতে পারে। পুরুষের শারীরিক পরীক্ষা তখনও তার অহংকারের কাছে হার মানছিল। শাশুড়ি রহিমা খাতুন আগের চেয়ে বৃদ্ধ হয়ে গিয়েছিল এবং খোটা দেওয়ার স্বাদ এখন তার নিজের মুখেই তিক্ত বিষ হয়ে গিয়েছিল। টাকার চরম অভাব, সন্তানের অভাব,
ব্যবসায় বিশাল লোকসান, সবকিছু মিলে সেই বাড়িকে ভেতর থেকে কুড়ে কুড়ে খেতে শুরু করল। যেই বাড়িটি একদিন তানিয়াকে অপয়া বলেছিল, এখন নিজেই অপয়ার মতো জনশূন্য ও অভিশপ্ত লাগতে শুরু করল। কিন্তু নিয়তির এখনো আরও নির্মম আয়না দেখানো বাকি ছিল। একদিন সকালে রাহাত অফিসে যাওয়ার সময় হঠাৎ রাস্তায় বুকের ব্যথায় কোকিয়ে পড়ে গেল। বুকে প্রচণ্ড ব্যথা, দর করে ঘাম, নিঃশ্বাস নিতে মারাত্মক কষ্ট হওয়া। কেউ একজন পরামর্শ দিল, দেরি না করে তাড়াতাড়ি নিরাময় হাসপাতালে নিয়ে যাও, শহরের কার্ডিয়াক এমার্জেন্সি ওখানে সবচেয়ে ভালো। রাহাত তখন অর্ধচেতন অবস্থায় ছিল। অ্যাম্বুলেন্সের লাল নীল আলো তার বন্ধ চোখের পাতার ওপর দিয়ে বারবার যাচ্ছিল। হাসপাতালে পৌঁছতেই স্ট্রেচার দ্রুত ভেতরে গেল। রিসেপশনের চড়া গলা, মেশিনের শব্দ, ডাক্তারদের দল সবাই মিলে এক ছন্দে কাজ করছিল। এখানকার চরম শৃঙ্খলা আর জাঁকজমক দেখে রিয়া আর রহিমা খাতুন দুজনেই অবাক ছিল। প্রাথমিক পরীক্ষার পর জানা গেল যে এটা একটা মারাত্মক হার্ট অ্যাট্যাক ছিল। অ্যাঞ্জিওগ্রাফি এবং পরবর্তীতে সম্ভবত ওপেন হার্ট সার্জারির প্রয়োজন ছিল। খরচ অনেক বেশি ছিল। শুনে রিয়ার হুঁশ উড়ে গেল। ঋণে ডুবে থাকা একটা পরিবার এত টাকার কথা কল্পনাও করতে পারত না। রিসেপশনে বসে থাকা অফিসার খুব শান্ত ও ভদ্রগলায় বললেন, ওনার চিকিৎসা সাথে সাথে শুরু হয়ে গেছে, এখানে জরুরি অবস্থায় আগে রোগীর জীবন বাঁচানো হয়। এ কথা শুনে রিয়ার চোখ জলে ভরে এলো। সে বিড়বিড় করে বলল, ভগবান মঙ্গল করুক এই হাসপাতালের মালিকের। অপারেশনের প্রস্তুতির সময় ফাইল ওপরে পাঠানো হলো। ডিরেক্টরের কেবিনে তখন স্বয়ং তানিয়া বসেছিল। সে খুব স্বাভাবিকভাবেই ফাইলটি খুলল। রোগীর নাম পড়ল রাহাত, স্ত্রী রিয়া। এক মুহূর্তের জন্য তার হাত কলম নিয়ে থেমে গেল, যেন সময় হঠাৎ করে তার কবজি চেপে ধরেছে। সে আবার ভালো করে নামটা দেখল, জন্ম তারিখ, ঠিকানা সবকিছু হুবহু এক। একই মানুষ, একই নাম, একই জীবন, যা তাকে একদিন বৃষ্টি ভেজা রাস্তায় একা ছেড়ে দিয়েছিল। আর আজ তার নিঃশ্বাস সেই হাসপাতালেরই দয়ার ওপর ঝুলেছিল, যার পরিচালনা স্বয়ং সে করত। অন্য কেউ সেই জায়গায় থাকলে হয়তো প্রথমেই প্রতিশোধের কথা ভাবত, কিন্তু জীবনের চরম কষ্টের মধ্যে দিয়ে যাওয়া মানুষ যখন উঁচুতে পৌঁছায়, তখন তার সামনে সবচেয়ে বড় পরীক্ষা ক্ষমতার হয় না, চরিত্রের হয়। তানিয়া চেয়ারে হেলান দিল। সে চোখ বন্ধ করল। বছরের পর বছর আগে সে নির্মম বৃষ্টির রাত, বাসস্ট্যান্ডে সেই লোহার বেঞ্চ, মুখের ওপর বন্ধ হওয়া দরজা, সব কিছু চোখের সামনে ভেসে উঠল। তারপর আয়েশা বেগমের ডালিয়া, ডাক্তার রহমানের পুরনো ক্লিনিক, নিজের প্রথম পাওয়া সম্মান, সব কিছু। সে আস্তে করে ইন্টারকমে বেল বাজাল এবং নির্দেশ দিল, এই কেসটিকে সম্পূর্ণ প্রোটোকলের অধীনে চিকিৎসা করা হোক, কোনো ধরনের দেরি হবে না। সেই সাথে রোগীর পরিজনদের বলা হোক যে ডিরেক্টর তাদের সাথে কথা বলতে চান। তার গলায় বিন্দুমাত্র কোনো কাঁপুনি বা রাগ ছিল না। কিছুক্ষণ পর রিয়া এবং রহিমা খাতুনকে ওপরে রাখা হল। যেই তারা কেবিনে প্রবেশ করল, রিয়া প্রথমে ঘরের জাঁকজমক দেখল, তারপর সামনে বসে থাকা মহিলাকে দেখল এবং পরের মুহূর্তেই তার চেহারা ভূতের মতো ফ্যাকাশে হয়ে গেল। রহিমা খাতুনের ঘাড় যেন সেখানেই জমে পাথর হয়ে গেল। সামনে খুব পরিপাটি শাড়িতে মর্যাদাপূর্ণ শান্ত চেহারা আর সোজা তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে বসেছিল তানিয়া। তফাৎ শুধু এতটুকুই ছিল যে তখন সে তাদের বাড়ির রান্নাঘরে ঘামে ভিজে দাঁড়িয়ে থাকত, আর আজ সে সেই বিশাল হাসপাতালের মালিকের চেয়ারে বসে আছে, যেখানে তাদের ছেলে জীবন আর মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে আছে। রুমের ভেতর এক অদ্ভুত ভারে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। রিয়ার হাত থেকে পার্স প্রায় পড়েই যাচ্ছিল। রহিমা খাতুনের ঠোঁট কাঁপল, কিন্তু কোনো শব্দ গলা দিয়ে বেরোল না। তানিয়া খুব সাধারণ গলায় বলল, আপনারা বসে পড়ুন। দুজনেই যেন যন্ত্রের মতো চেয়ারে বসে পড়ল। কয়েক সেকেন্ড পর্যন্ত কেউ কিছু বলল না। তারপর রহিমা খাতুনের চোখ থেকে অপরাধবোধের জল বেরিয়ে এলো। সে খুব কষ্টে ভাঙা গলায় বলল, তানিয়া, তুই? তানিয়া সোজাসুজি শান্ত কণ্ঠে উত্তর দিল, হ্যাঁ, আমি নিরাময় হাসপাতালের ডিরেক্টর। আপনারা রোগীর কাগজপত্র ঠিকমতো পূরণ করেছেন তো? চিকিৎসা শুরু হয়ে গেছে। রিয়ার ভেতরে লজ্জা, ভয় আর অতীত সব কিছু একসাথে জেগে উঠল। সে তোতলাতে তোতলাতে বলল, আমরা জানতাম না এই হাসপাতালটা আপনার। তানিয়া জলের গ্লাসটা তাদের দিকে এগিয়ে দিয়ে বলল, এখানে কোনো রোগীর চিকিৎসা তার অতীত অনুযায়ী হয় না, তাই আপনারা ঘাবড়াবেন না। রাহাতের চিকিৎসা সম্পূর্ণ সততা ও প্রোটোকল মেনে হবে। এ কথা শুনে রহিমা খাতুন কান্নায় ভেঙে পড়ল।
হয়তো প্রথমবারের মতো সে উপলব্ধি করতে পারল যে যাকে সে বাড়ি থেকে বের করে দিয়েছিল তারই চরিত্রের মাঝে তার চেয়ে অনেক বড় একটা বাড়ি ছিল। রিয়া ধীর গলায় জিজ্ঞেস করল, সার্জারি কি খুব দামি হবে? তানিয়া ফাইল বন্ধ করতে করতে বলল, হ্যাঁ, খরচ অনেক বেশি, কিন্তু হাসপাতালে একটি সহায়তা ফান্ড আছে, প্রয়োজন হলে আপনাদের জন্য সেটা ব্যবহার করা হবে। তানিয়া প্রথমবারের মতো তার চোখের দিকে সোজা তাকিয়ে বলল, আমার সাথে যা হয়েছিল তা একান্তই আমার ক্ষত ছিল। কোনো মুমূর্ষু রোগীর প্রাণ নেওয়া বা চিকিৎসা থামানো আমার শিক্ষা নয়। আমাকে মনুষ্যত্ব সেই মানুষেরা শিখিয়েছে যারা আমাকে ভেঙে যাওয়ার পরও নিচে পড়তে বা হারিয়ে যেতে দেয়নি। সার্জারি অনেকক্ষণ চলল, কয়েক ঘণ্টা পার হয়ে গেল। বাইরে বসে থাকা পরিজনদের জন্য প্রতিটি মিনিট যেন 1 শতাব্দীর মতো দীর্ঘ মনে হয়। রিয়া বারবার ভগবানকে ডাকছিল। রহিমা খাতুন চুপ করে বসেছিল। হয়তো তার কাছে আজ প্রার্থনা ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না। ওদিকে তানিয়াও নিজের কেবিনে শুধু বসে থাকেনি। সে চাইত না যে রাহাত মারা যাক। এই ইচ্ছেটা পুরনো ভালোবাসার কারণে নয়, বরং তার নিজের উন্নত চরিত্রের কারণে ছিল। সে চাইত রাহাত বেঁচে থাকুক, যাতে জীবন তাকে সত্যি আয়না দেখাতে পারে। অবশেষে সার্জারি সফল হল। বিপদ কেটে গিয়েছিল। রিয়া কান্নায় ভেঙে পড়ল। রহিমা খাতুন হাত জোর করে ধন্যবাদ জানাল। ঠিক সেই সময় তানিয়া সেখানে পৌঁছল। সে শুধু এতটুকুই বলল, এখন সবচেয়ে জরুরি হল রোগীর শান্তি পাওয়া, বাকি কথা পরে হবে। দুদিন পর রাহাতের হুঁশ ফিরল। মেশিনের একটানা বিপ শব্দ, সাদা ছাদ আর ওষুধের কড়া গন্ধ। সে অস্পষ্ট গলায় জিজ্ঞেস করল, আমি কোথায় আছি? রিয়া জানাল, নিরাময় হাসপাতালে তোমার হার্টের সার্জারি হয়েছে। রাহাত দুর্বল গলায় বলল, পয়সা? এত টাকা? রিয়ার চোখ লজ্জায় নিচু হয়ে গেল। সে বলল, টাকা নিয়ে পরে কথা বলবো। রাহাত তার ঘাবড়ানোর বিষয়টা ঠিকই বুঝতে পারল। তার মনে হল কিছু একটা তো বড় ব্যাপার আছে যা তার থেকে লুকোনো হচ্ছে। তৃতীয় দিনে ডাক্তার বললেন যে রোগীর মানসিক অবস্থা এখন স্থিতিশীল আছে। রাহাত অবাক হয়ে জিজ্ঞেস করল, আমাদের মতো মানুষকে এমন ফান্ড কে দেয়? রিয়া চুপ রইল। রহিমা খাতুন মাথা নিচু করে নিল। অবশেষে সে ধীর গলায় বলল, যাকে তুই কখনো মানুষই মনে করিসনি সেই সব করেছে। তখনই দরজা খুলল আর তানিয়া ভেতরে এলো। সেই মুহূর্তে সময় যেন ওই হাসপাতালের কেবিনে থমকে গেল। রাহাতের চেহারা থেকে যেন সব রক্ত নেমে গেল। সে চমকে উঠে অর্ধেক ওঠার চেষ্টা করল, তারপর ব্যথায় কোকিয়ে উঠল। সামনে দাঁড়িয়েছিল তানিয়া, স্থির, আত্মবিশ্বাসী। চেহারায় না কোনো অহংকার ছিল, না কোনো পুরনো ঘৃণা, শুধু এক গভীর স্থির দৃষ্টি। রাহাতের গলা আটকে গেল। তানিয়া? এই নামটা বহু বছর পর তার মুখ থেকে বেরোল, কিন্তু তাতে সেই অধিকার বা দাপট ছিল না, তাতে চরম ভাঙন ছিল। তানিয়া সম্পূর্ণ পেশাদারি গলায় বলল, আপনি রোগী, বেশি কথা বলবেন না। আপনার সার্জারি সফল হয়েছে, কিছুদিন পূর্ণ বিশ্রাম নেওয়া জরুরি। রাহাত তার দিকে একদৃষ্টে তাকিয়েই রইল। সে অনেক চেষ্টা করে হাঁপাতে হাঁপাতে বলল, এই হাসপাতাল তোমার? তানিয়া সংক্ষেপে বলল, হ্যাঁ, আমি এখানকার ডিরেক্টর। ঘরে আবারও নিস্তব্ধতা নেমে এলো। রাহাতের চোখে ভয়, লজ্জা, বিস্ময়, অনুতাপ সবকিছু একসাথে ফুটে উঠল। অনেকক্ষণ পর সে ফিসফিস করে বলল, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি তানিয়া। তানিয়া সাথে সাথে কোনো উত্তর দিল না। সে আস্তে করে বলল, এখন ডাক্তারের পরামর্শ মেনে চলুন। বাকি কথা তখন হবে যখন আপনি বসে শোনার মতো অবস্থায় থাকবেন। সেই রাতে রাহাত ঘুমাতে পারল না। সে হাসপাতালের সাদা ছাদ নয়, নিজের অন্ধকার অতীত দেখছিল। তানিয়ার হাত ধরে দরজা পর্যন্ত ধাক্কা দেওয়া, মায়ের খোঁটা, নিজের পরীক্ষা থেকে পালানো, সব কিছু। তার প্রথমবারের মতো মনে হল যে রোগ তার হার্টে আজ নয়, অহংকার হয়ে অনেক আগেই বাসা বেঁধেছিল। একদিন সন্ধ্যায় রিয়া সাহস করে তানিয়ার সাথে একা দেখা করার অনুমতি চাইল। কেবিনে পৌঁছে সে কান্নায় ভেঙে পড়ল। সে বলল, আমি জানতাম না সত্যিটা কি ছিল। হয়তো আমি নিজের হাতে সরাসরি কিছু করিনি, কিন্তু চুপ থেকে সবকিছু মেনে নিয়েছি। আমিও অনেক বড় দোষী। তানিয়া তাকে মনোযোগ দিয়ে দেখল, বলল, অন্যায় দেখে চুপ থাকা অনেক সময় শব্দের চেয়েও বড় অপরাধ হয়, কিন্তু জেগে ওঠা দেরিতে হলেও জরুরি।
রিয়া কাঁদতেই থাকল। রিয়া বলল, আমাদেরও কোনো বাচ্চা হয়নি। মাঝে মাঝে ভাবি হয়তো ভগবান আমাদের কর্মের আয়না দেখিয়েছেন। তানিয়া খুব শান্ত গলায় বলল, ভগবানকে প্রতিশোধ নেওয়ার মাধ্যম বানাবেন না। সত্যিটা হল, আপনি এবং আপনার স্বামী কখনো পুরো সত্যের মুখোমুখি হওয়ার সাহস করেননি। কয়েকদিন পর এক কঠোর সত্য সামনে আসতে লাগল। রাহাতের কিছু পুরনো সারেমন ছিল যা বহু বছর আগেও তার প্রজনন স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারত। এ কথা শুনতেই রাহাত যেন ভেতর থেকে ধসে পড়ল। তার মনে হল যেন তার পুরো পুরুষতান্ত্রিক দম্ভ তার নিজের মাথার উপরই ভেঙে পড়েছে। যে সন্দেহের পরীক্ষা থেকে সে পালিয়ে বেরিয়েছে, সেটাই তার জীবনের সবচেয়ে বড় অপরাধের জন্ম দিয়েছে। ডিসচার্জের দিন হাসপাতালের নিয়ম অনুযায়ী একটি চূড়ান্ত প্রশাসনিক মিটিং রাখা হল। রাহাত হুইল চেয়ারে বসেছিল। রিয়া এবং রহিমা খাতুন তার সাথে ছিল। সামনে তানিয়া বসেছিল। ঘরে কোনো অতিরিক্ত লোক ছিল না। ফাইলের ওপর সই হল। আনুষ্ঠানিক লোকেরা বাইরে চলে গেলেন। এখন ঘরে শুধু সেই 4 জনই ছিল, যাদের মাঝে এক রক্তাক্ত ইতিহাস বসেছিল। সবার প্রথমে রহিমা খাতুন মুখ খুলল। সে কাঁদতে কাঁদতে 2 হাত জোর করে বলল, তানিয়া, আমি তোকে অনেক কষ্ট দিয়েছি। আজ বুঝলাম যে বৌমা সংসারকে জন্ম দেয়, বাচ্চা হোক বা না হোক। যদি পারিস তো এই বুড়িকে ক্ষমা করে দিস। সময় সত্যিই তাকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছিল। তারপর রাহাত বলল, তার গলা খুব ভারী ছিল, আমি তোমাকে শুধু ধোকাই দিইনি তানিয়া, আমি আমার নিজের দুর্বলতা তোমার উপর চাপিয়ে দিয়েছিলাম। তুমি চাইলে আজ আমাকে এই অবস্থাতেই রাস্তায় ছেড়ে দিতে পারো, আমি এরই যোগ্য। তানিয়া তার চেহারার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আর যদি আমি এমনটা করি তাহলে কি সত্যিই সুবিচার হবে? অনেকক্ষণ পর তানিয়া বলল, আমি এই 9 বছরে একটা কথা শিখেছি, অপমান মানুষকে 2টো রাস্তা দেখায়। হয় সে ঠিক তেমনই হয়ে যায় যেমনটা তার সাথে হয়েছে, অথবা সে সেই কষ্টকে মলম বানিয়ে নেয়। আমি যদি তোমাকে ধুঁকতে দিতাম তবে হয়তো আমি এক মুহূর্তের প্রতিশোধ নিতে পারতাম, কিন্তু তাহলে আমি সেই মহান মানুষদের মেয়ে হওয়ার যোগ্য থাকতাম না, যারা আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছেন। তাই আজ আমার এই সিদ্ধান্ত তোমাদের নিয়ে কম, আমার নিজেকে নিয়ে বেশি। রাহাতের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে খুব ধীর গলায় বলল, আমি কোনো ক্ষমার যোগ্য নই। তানিয়া বলল, ক্ষমা এবং পুরনো সম্পর্ক জোড়া লাগা একসাথে চলা এক কথা নয়। আমি তোমাকে আজ মন থেকে ক্ষমা করতে পারি, কিন্তু এর মানে এই নয় যে যা ভেঙে চুরমার হয়ে গেছে তা আবার আগের মতো হয়ে যাবে। আমি দরজার বাইরের সেই অন্ধকারের রাতটা ভুলতে পারি না। আমি সেই অপয়া শব্দটা ভুলতে পারি না যা তুমি আমার জন্যে ব্যবহার করেছিলে। ঘরে সবার মাথা নিচু হয়ে গেল। তানিয়া আরও বলল, কিন্তু আমি তোমাদের রাস্তায় এসে দাঁড়াতে দেব না, কারণ আমি জানি রাস্তার রাতের কষ্ট কতটা ভয়াবহ। যদি তোমরা চাও তবে আমরা চিকিৎসার বিলের বাকি অংশটুকু সহায়তা হিসেবে মিটিয়ে দেব। এর বদলে তোমাদের বাকি জীবনটা চরম সততার সাথে বাঁচতে হবে। আর আমার আরও একটা শর্ত আছে, তোমরা দুজনেই প্রতি মাসে এসে স্বেচ্ছাসেবকের মতো কাজ করবে। সেখানে তোমরা দম্পতিদের বলবে যে সম্পূর্ণ পরীক্ষা ছাড়া কোনো নারীকে দোষ দেওয়া মহা অপরাধ। বিয়ে অধিকার নয়, বরং দায়িত্ব। এটাই হবে তোমাদের জীবনের প্রায়শ্চিত্ত। রাহাত অবিশ্বাসের সাথে তার দিকে তাকাল। সে কাঁদতে কাঁদতে বলল, তুমি এত বড় মন কিভাবে রাখতে পারলে? তানিয়ার মুখে খুব হালকা স্নিগ্ধ হাসি ফুটে উঠল। সে বলল, কারণ কেউ একজন আমার জন্য এমন মন রেখেছিল। হাসপাতালের মহিলা কাউন্সেলিং সেন্টারে প্রতি সপ্তাহে অনেক দম্পতি আসত। সেখানে এখন এমন একটা সেশন শুরু হল যেখানে রাহাত ও রিয়া তাদের গল্পের সারমর্ম জানাত। তারা বলত কিভাবে পুরুষতান্ত্রিক অহংকার তাদের সংসার ধ্বংস করেছে, অসম্পূর্ণ পরীক্ষা কিভাবে তাদের জীবন নষ্ট করেছে। অনেকেই তাদের কথা শুনে কেঁদে ফেলত। অনেক পুরুষ প্রথমবারের মতো নিজেদের পরীক্ষা করাতে রাজি হতো। অনেক শাশুড়ি প্রথমবারের মতো বৌমার হাত চেপে ধরে বলত, আমরা অন্যায় করেছি। রহিমা খাতুনও মাঝে মাঝে সেখানে এসে বসত। সে নিজের গল্প শুনিয়ে মহিলাদের বলত, বৌমাকে শুধু নাতি জন্ম দেওয়ার একটা মেশিন মনে করো না। সে ভেতর থেকে ভেঙে পড়লে বাড়ি বেঁচে থাকলেও সংসার সেখানেই মরে যাবে।
এই দেরিতে আসা সত্যি অনেক সংসারকে সঠিক সময়ে বাঁচাতে শুরু করল। ওদিকে তানিয়ার হাসপাতাল আরও বড় হতে লাগল। সে একটি বিশেষ ইউনিট শুরু করল, যেখানে দেওয়ালে বড় বড় অক্ষরে লেখা ছিল, দোষ খোঁজো না, সত্য খোঁজো। একদিন সন্ধ্যায় ছাদে বসে আয়েশা বেগম তাকে জিজ্ঞেস করলেন, মা, তোমাকে কি কখনো একাকিত্ব কষ্ট দেয় না? তানিয়া কিছুক্ষণ চুপ থেকে বলল, দেয়, খুব কষ্ট দেয়। মাঝে মাঝে মনে হয় যেন আমার ভেতরে একটা ঘর সবসময় খালিই থেকে যাবে। তারপর ভেতর থেকেই আবার একটা আওয়াজ আসে যে সব খালি ঘর কোনো মানুষ দিয়ে পূরণ হয় না, কিছু ঘর জীবনের মহৎ উদ্দেশ্য দিয়ে পূরণ হয়। তানিয়া আকাশের দিকে তাকিয়ে বলল, আমি আশা রাখতে শিখেছি মা, আসক্তি নয়। কয়েক বছর পর ডাক্তার রহমান এই পৃথিবী ছেড়ে চলে গেলেন। হাসপাতালের অডিটোরিয়ামে শোক সভার আয়োজন করা হল। তানিয়া মঞ্চে দাঁড়িয়েছিল, কিন্তু কথা বলার সময় তার গলা ধরে আসছিল। সে খুব ভারী গলায় বলল, একদিন কেউ আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, আর এই মানুষটি আমাকে পুরো পৃথিবীটা উপহার দিয়েছেন। তানিয়া অঝরে কাঁদতে থাকা মানুষের সামনে দাঁড়িয়ে বলল, আজ যদি আমি কোনো রোগীর প্রাণ বাঁচানোর সিদ্ধান্তের চেয়ারে বসে থাকি, তবে তা শুধুমাত্র তার কারণে। সময় বয়ে চলল। তানিয়া আর কখনো বিয়ে করেনি। তার আর কোনো সম্পর্কের মাধ্যমে নিজের মূল্য প্রমাণ করার দরকার ছিল না। সে অনেক অনাথ মেয়ের পড়াশোনার দায়িত্ব নিয়েছিল। তাদেরই একজন, মায়া। তানিয়া তাকে মন থেকে অনেক আগেই আপন করে নিয়েছিল। যখন মায়া তাকে প্রথমবার মা বলে ডাকল, তখন তানিয়া অনেকক্ষণ ধরে ডুকরে ডুকরে কাঁদতে থাকল। এই কান্না হার মানার ছিল না, পূর্ণতার ছিল। তার মনে হল মাতৃত্ব শরীরের আগে একজন নারীর আত্মায় জন্ম নেয়। একদিন হাসপাতালে নারী সম্মান নিয়ে এক বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হল। মঞ্চে তানিয়াকে বিশেষ সম্মাননায় ভূষিত করার কথা ছিল। সঞ্চালক তার জীবনের যাত্রাপথ বর্ণনা করলেন। যখন তানিয়া কথা বলার জন্য দাঁড়াল, তখন পুরো অডিটোরিয়াম শান্ত হয়ে গেল। তানিয়া মঞ্চে দাঁড়িয়ে দৃপ্ত কণ্ঠে বলল, সমাজ যুগ যুগ ধরে নারীর পরিচয়কে তার গর্ভের সাথে বেঁধে রাখার চেষ্টা করেছে, কিন্তু আসল বন্ধুত্ব শরীরের নয়, চিন্তাধারার হয়। যে বাড়িতে সম্মান জন্ম নেয় না, সেখানে সম্পর্ক শুকিয়ে যায়, আর যে সমাজে সত্যের বদলে খোটা বসে যায়, সেখানে সবার আগে নারীর আত্মসম্মানকে হত্যা করা হয়। পুরো অডিটোরিয়াম করতালিতে ফেটে পড়ল। প্রথম সারিতে বসে থাকা রাহাত মাথা নিচু করে কাঁদছিল। তারা তিনজন আজ নিজেদের চরম ভুলের জীবন্ত উত্তরকে দেখছিল। অনুষ্ঠানের পর রাহাত ধীরে ধীরে তানিয়ার কাছে এল। সে কম্পিত কণ্ঠে বলল, তানিয়া, আমি প্রতিদিন ভাবি, যদি সেদিন দরজাটা তোমার মুখের ওপর বন্ধ না করতাম, তবে জীবনটা অন্য রকম হতো। তানিয়া শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, হ্যাঁ, হতো, কিন্তু সব অনুতাপ ফিরিয়ে আনার জন্য আসে না। কিছু অনুতাপ আমাদের সঠিক মানুষ বানানোর জন্য আসে। রাহাত মাথা নাড়ল, বলল, তুমি আমাকে মরতে দাওনি, হয়তো তাই এখন প্রথমবারের মতো আমি বাঁচতে শিখছি। তানিয়া শুধু বলল, ব্যাস, এতটুকুই যথেষ্ট। তারপর একদিন সেই পুরনো বাড়িটা বিক্রি হওয়ার উপক্রম হল। রাহাত এবং রিয়া একটা ছোট ভাড়া বাড়িতে শিফট হতে চলেছিল। বাড়ি নিলামের তারিখ ঠিক হল। তানিয়া চুপচাপ একটি ট্রাস্টের মাধ্যমে সেই পুরনো বাড়িটি কিনে নিল। নিজের জন্য নয়, প্রতিশোধের জন্য নয়। মূল ফটকে নতুন বোর্ড লাগানো হল, আয়েশা আশ্রয় কক্ষ। নিচে একটি লাইন লেখা, এখানে কোনো নারীকে তার ব্যর্থতা দিয়ে নয়, তার সম্ভাবনা দিয়ে চেনা হবে। রাহাত প্রথমবারের মতো মন খুলে বলল, আমি সারা জীবন বাড়িকে শুধু ইট পাথর ভেবেছি। তুমি প্রমাণ করে দিলে যে বাড়ি দেওয়াল দিয়ে নয়, নিয়াত দিয়ে তৈরি হয়। তানিয়া উত্তর দিল, আর নিয়াত যদি ভেঙে যায়, তবে সবার আগে ছাদ ভেতর থেকেই ধসে পড়ে। এক শীতের দুপুরে রহিমা খাতুন খুব অসুস্থ হয়ে পড়ল। শেষ দিনগুলোতে সে তানিয়াকে ডাকল। রহিমা খাতুন কাঁপা হাতে তার হাত ধরল আর বলল, আমি তোর শাশুড়ি হওয়ার যোগ্য ছিলাম না। মরার আগে এটা শুনতে চাই যে তুই কি আমাকে মন থেকে ক্ষমা করেছিস কিনা। তানিয়ার চোখ ভিজে এলো।
সে খুব শান্ত কিন্তু গভীর গলায় বলল, আমি আপনাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছিলাম, কারণ যদি ক্ষমা না করতাম তবে বাড়ি নিলামের তারিখ ঠিক হল। তানিয়া চুপচাপ একটি ট্রাস্টের মাধ্যমে সেই পুরনো বাড়িটি কিনে নিল। নিজের জন্য নয়, প্রতিশোধের জন্য নয়। মূল ফটকে নতুন বোর্ড লাগানো হল, আয়েশা আশ্রয় কক্ষ। নিচে একটি লাইন লেখা, এখানে কোনো নারীকে তার ব্যর্থতা দিয়ে নয়, তার সম্ভাবনা দিয়ে চেনা হবে। রাহাত প্রথমবারের মতো মন খুলে বলল, আমি সারা জীবন বাড়িকে শুধু ইট পাথর ভেবেছি। তুমি প্রমাণ করে দিলে যে বাড়ি দেওয়াল দিয়ে নয়, নিয়াত দিয়ে তৈরি হয়। তানিয়া উত্তর দিল, আর নিয়াত যদি ভেঙে যায় তবে সবার আগে ছাদ ভেতর থেকেই ধসে পড়ে। এক শীতের দুপুরে রহিমা খাতুন খুব অসুস্থ হয়ে পড়ল। শেষ দিনগুলোতে সে তানিয়াকে ডাকল। রহিমা খাতুন কাঁপা হাতে তার হাত ধরল আর বলল, আমি তোর শাশুড়ি হওয়ার যোগ্য ছিলাম না। মরার আগে এটা শুনতে চাই যে তুই কি আমাকে মন থেকে ক্ষমা করেছিস কিনা। তানিয়ার চোখ ভিজে এলো। সে খুব শান্ত কিন্তু গভীর গলায় বলল, আমি আপনাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছিলাম, কারণ যদি ক্ষমা না করতাম তবে আপনার শব্দগুলো আমার ভেতরে বিষ হয়ে থেকে যেত। আমি সবকিছু ভুলে যাইনি, কিন্তু আমি এখন আর সেই কষ্টের কবজায় নেই। রহিমা খাতুন কান্নায় ভেঙে পড়ল। সে খুব ক্ষীণ স্বরে বলল, একবার কি তোকে বৌমা বলে ডাকতে পারি? তানিয়া খুব আস্তে করে বলল, ডাকুন। রহিমা খাতুন কাপা ঠোঁটে শেষবারের মতো বলল, আমার বৌমা। আর কিছুক্ষণ পর তার চোখ স্থির হয়ে গেল। সেখানে উপস্থিত কেউ একজন জিজ্ঞেস করল, এখনও কি সম্পর্ক মানো নাকি? তানিয়া শুধু এতটুকুই বলল, সম্পর্ক কখনো কখনো রক্ত বা আইন দিয়ে নয়, অসম্পূর্ণ প্রায়শ্চিত্ত দিয়েও টিকে থাকে। এক রাতে মায়া তানিয়াকে জিজ্ঞেস করল, মা, মানুষ তোমাকে এত সম্মান কেন দেয়? তানিয়া হাসল, বলল, কারণ আমি কষ্টকে ভয় পাওয়া বন্ধ করে দিয়েছি। মায়া আবার জিজ্ঞেস করল, আর কি কষ্ট শেষ হয়ে যায়? তানিয়া তাকে বুকে জড়িয়ে ধরে শান্ত গলায় বলল, না, কিন্তু তা দিক পরিবর্তন করে। যদি তুমি তাকে ঘৃণায় বদলে দাও তবে তা অন্যদের পোড়ায়, যদি সেবায় বদলে দাও তবে তা আলো হয়ে যায়। এটাই এই গল্পের সত্য ছিল। তাকে বন্ধা বলেছিল, অপয়া বলেছিল, রাস্তায় এনে দাঁড় করিয়েছিল, কিন্তু 9 বছর পর সেই স্ত্রী তার হাসপাতালের মালিক হল। সে চাইলে তার সামনে সেই একই দরজা বন্ধ করে দিতে পারত, যা একসময় তার জন্য বন্ধ হয়েছিল। চাইলে একটা হাসি দিয়েই তার অহংকার ভেঙে দিতে পারত, কিন্তু সে অন্য কিছু করল। সে নিজের চরিত্রকে বেছে নিল। সে এটা প্রমাণ করে দিল যে নারীর মহানুভবতা তার চুপ থাকাতে নয়, তার নবনির্মাণে রয়েছে। মনে রাখবেন, কোনো নারীকে তার গর্ভ দিয়ে মাপবেন না। কেউ মা হয়ে মহান হয় না, কেউ মা না হতে পেরে ছোট হয়ে যায় না, আর কোনো পুরুষ শুধু এই কারণেই সম্পূর্ণ হয়ে যায় না যে সমাজ তাকে প্রশ্নের হাত থেকে বাঁচিয়ে নেয়। সম্পর্ক সমতা, সম্মান আর সত্য দিয়ে চলে। যেখানে একজন নারী নিজের ভেঙে যাওয়া জীবনকে অন্যদের আশায় পরিণত করে, সেখানে ইতিহাস তৈরি হয়।